হ্যালো আইএলটিএস ক্যান্ডিডেট, আজকে আমরা আলোচনা করব স্পিকিং পার্ট 2 নিয়ে, যেখানে আমরা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি দেখব। আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে আপনি পাবেন কোয়েশ্চেন কার্ড, পেন্সিল, এক টুকরো কাগজ এবং এই কাগজে নোট করার জন্য পাবেন 1 মিনিট সময়। আপনাকে 2 মিনিটের মতো ফ্লুয়েন্টলি স্পিকিং করতে হবে, কিন্তু বেশিরভাগ আইএলটিএস ক্যান্ডিডেট স্পিকিং পার্ট 2 কে অনেক কঠিন মনে করে, কারণ স্পিকিং পার্ট 2 তে মুখস্থ কোনো ডায়ালগ ডেলিভারি দেওয়া নয়। এখানে অবশ্যই আপনাকে নিজ থেকে 2 মিনিট ফ্লুয়েন্টলি কথা বলতে হবে এক্সামিনারের সামনে, এবং উনি যাতে বুঝতে পারেন যে আপনি ইংলিশে খুবই ভালো একজন স্পিকার। আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে আপনি যখন ফ্লুয়েন্টলি কথা বলতে চাইবেন, তখন আপনার অবশ্যই কিছু কৌশল জানা খুবই গুরুত্বপূর্ণ, যে কৌশলগুলো অবলম্বন করে আপনি স্পিকিং পার্ট 2 তে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবেন এবং খুব সহজেই আপনি 2 মিনিট কথা বলতে পারবেন। সেই জন্য আমরা এখানে দেখুন চিত্রের মাধ্যমে 3টি ভাগ করেছি, এবং এই স্ট্র্যাটেজি 1 এ যে 3টি পার্ট ভাগ করেছি, আমরা সেই 3টি পার্টকে অ্যাপ্লাই করব আমাদের স্পিকিং পার্ট 2 তে যখন আমরা কথা বলবো। দেখুন, প্রথম যে ভাগটি, সেই ভাগটিতে লেখা আছে গিভ অ্যান ইন্ট্রোডাকশন। গিভ অ্যান ইন্ট্রোডাকশন মানে হচ্ছে এইখানে সূচনা বা ভূমিকা, যেটাকে আমরা বলি। আমরা বাংলা যখন রচনা লিখি তখন কিন্তু আমরা প্রথমে সূচনা ব্যবহার করি, তারপর কিন্তু আমরা মূল গল্প লেখা শুরু করি। তেমনি স্পিকিং এর ক্ষেত্রেও আমরা প্রথমে সূচনা বা ভূমিকা দিয়ে শুরু করব, সেটাকে এখানে বলা হয়েছে গিভ অ্যান ইন্ট্রোডাকশন। তারপর যে ভাগটি আমরা করেছি সেটি হচ্ছে ইনক্লুড দ্য মেইন পয়েন্টস। এইখানেই কিন্তু সব আসল কাহিনী আমাদের বলতে হবে এই মেইন পয়েন্টসে। এবং তৃতীয় যে পার্টটি আছে সেটি হচ্ছে বাংলা যখন আমরা রচনা লিখি আমরা উপসংহার দেই, তেমনি এইটাও কিন্তু একটা উপসংহার। যেমন বলা হয়েছে টক অ্যাবাউট হাউ ইউ ফিল অর হোয়াট অ্যাবাউট ইউ মাইট ডু ইন দ্য ফিউচার। মানে হচ্ছে আগের যে দুটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, গিভ অ্যান ইন্ট্রোডাকশন এবং ইনক্লুড দ্য মেইন পয়েন্ট, এই দুটি পার্টের উপর ভিত্তি করে আমরা আমাদের ফিউচারে কোনো কিছু করার চিন্তা ভাবনা আছে কিনা, অথবা আমার অনুভূতিগুলো কি, এইগুলোর উপর আমাকে একটি অ্যান্সার দিতে হবে। এবং এই 3টি পার্ট যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার স্পিকিং পার্ট 2 তে, তাহলে কিন্তু আপনি ভালো একটি ব্যান্ড স্কোর পাওয়ার আশা আছে। আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে ইন্ট্রোডাকশন পার্টে আমরা কিভাবে ফ্রেজ ব্যবহার করে আমরা আমাদের স্পিকিং শুরু করব, তার কিছু নমুনা এবং সাথে কিছু এক্সাম্পল আমরা দেখাচ্ছি, যাতে করে আপনি আপনার আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে খুব ভালোভাবে স্পিকিং করতে পারেন। দেখুন, ইন্ট্রোডাকশন পার্টে যে ফ্রেজগুলো ব্যবহার করে আমরা আমাদের স্পিকিংটি শুরু করতে পারি, আমরা যদি ফ্রেজগুলো দেখি, আই এম গোয়িং টু টক অ্যাবাউট, আই উড লাইক টু টক অ্যাবাউট, এই দুটি ফ্রেজ ব্যবহার করে আমরা আমাদের কথাগুলো শুরু করতে পারি। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, ওয়েল আই হ্যাভ মেনি পিসেস অফ ইলেকট্রনিক ইকুইপমেন্ট at my house, but I am going to talk about my laptop. তারপর আরো কিছু ফ্রেজ আছে যেগুলো ব্যবহার করে আমরা কিন্তু আমাদের স্পিকিং এ পার্ট 2 ইন্ট্রোডাকশনটি শুরু করতে পারি। যেমন this is an interesting topic, my first thought is that's a tough question for me, but দেখুন এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। যেমন this is an interesting topic, my first thought is that I find a lot of electronic equipment useful, but I am going to talk about the laptop I have. Second example যদি দেখি, that's a tough question for me, but if I had to choose, I would choose to talk about my laptop. এই ধরনের ফ্রেজগুলো ব্যবহার করে আমরা আমাদের স্পিকিং পার্ট 2 ইন্ট্রোডাকশন পার্টটি শুরু করব, এবং এইভাবে ফ্রেজ ব্যবহার করে আমরা যদি আমাদের স্পিকিং পার্টের ইন্ট্রোডাকশন পার্টটি শুরু করি, তাহলে কিন্তু এক্সামিনার অনেক ভালো একটি ব্যান্ড স্কোর দিতে বাধ্য, কারণ আমরা এই সুন্দর জিনিসগুলো ব্যবহার করেছি, গোছানো জিনিসগুলো ব্যবহার করে কিন্তু আমরা আমাদের স্পিকিং পার্ট 2 কে প্রেজেন্টেশন করব, যাতে করে আমরা একটি ভালো ব্যান্ড স্কোর পেতে পারি। স্পিকিং পার্ট 2 তে মেইন পয়েন্টসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই মেইন পার্টেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ভয় পেয়ে যায়, তুতলামো করে, কথা বলতে গেলে আটকে যায়। কিন্তু এই মেইন পার্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে আপনারা খুব ভালোভাবে স্পিকিং করতে পারেন। সেই জন্যই কিন্তু আমি কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করছি এবং বোঝাতে চাচ্ছি যে আপনারা কিভাবে, যাতে করে আপনি আপনার আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে ভালো একটি ব্যান্ড স্কোর পান। দেখুন, এখানে কিছু এক্সাম্পল আমরা দেখিয়েছি বা কিছু নমুনা দেখেছি, সেগুলো হচ্ছে হু, হোয়াট, হোয়ার, হোয়েন। এই 4টি ওয়ার্ডকে আপনার
খুবই গুরুত্ব দিতে হবে। যেমন এটা কে, এটা কি, এটা কোথা থেকে পাওয়া যায় বা কোথা থেকে পেয়েছি, এটা কখন পাওয়া যায়, এই 4টি ওয়ার্ডকে বা এই 4টি কথাকে আপনার সিরিয়াল মেনটেন করে অ্যান্সার দিতে হবে, কারণ এই 4টি ওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু কোয়েশ্চেন থাকবে এবং এই 4টি ওয়ার্ডের মিনিং গুলো আপনি বুঝে সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে অ্যান্সার দিয়ে যেতে হবে এবং সেটা ফ্লুয়েন্টলি। যেমন আমরা যদি একটু এক্সাম্পল দেখি তাহলে আরো বেশি ক্লিয়ার হবো। যেমন এখানে দেখুন লেখা আছে হোয়াট কি, মাই ল্যাপটপ এইচপি, গুড কনফিগারেশন উইন্ডোজ 8, মানে আমার ল্যাপটপটি এইচপি এবং গুড কনফিগারেশন সাথে অপারেটিং সিস্টেমটা হচ্ছে উইন্ডোজ 8। তারপর যে কোয়েশ্চেনটি আছে সেটি হচ্ছে when did I get it, কখন আমি এটি পেয়েছি বা কখন থেকে এটি আমি ব্যবহার করছি, এই ধরনের একটি প্রশ্ন। on Black Friday a few years ago, আমি ব্ল্যাক ফ্রাইডেতে কয়েক বছর আগে এটি পেয়েছি। 3 নম্বর যে কোয়েশ্চেনটি হচ্ছে where did I get it, কোথা থেকে আমি আসলে এটি পেয়েছি। from Best Buy, মানে বেস্ট বাই যে শপটি আছে সেই শপটি থেকে আমি কিনেছি। who was there with me, that means কে ছিল আসলে সাথে। present from my mom, মানে আমার মা ছিল আমার সাথে। এই এক্সাম্পল গুলো আমরা কিন্তু ভেঙে ভেঙে লিখেছি আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এই কথাগুলো বলতে হবে একসাথে এবং একটি লম্বা অ্যান্সার দিতে হবে, লাইক 1.5 মিনিটের মতো কথা বলতে হবে এই বিষয়গুলো নিয়ে, যাতে করে আপনি একটি লং অ্যান্সার দেন এই 4টি বা 5টি ওয়ার্ডের উপর ভিত্তি করে, যাতে করে এক্সামিনার বুঝতে পারে আপনি একজন ভালো স্পিকার এবং তিনি বাধ্য হন আপনাকে ভালো একটি ব্যান্ড স্কোর দিতে। স্পিকিং পার্ট 2তে কথা বলার আগে আমরা কিছু নোট করে নিব, যাতে করে আমরা আমাদের অ্যান্সারগুলো দেওয়ার সময় সেই নোটগুলোর দিকে তাকিয়ে আমরা কথা বলি এবং আমাদের পয়েন্টগুলো মিস না হয় এবং সেই পয়েন্টগুলো ধরে কিন্তু আমরা 2 মিনিট কথা বলতে পারবো। আমরা যদি কোনো নোট না করি তাহলে কিন্তু এবং কথা বলার সময় ওই নোটের দিকে যদি না তাকাই তাহলে কিন্তু আমরা স্পিকিংটি লং করতে পারবো না, অথবা আমরা ভুলে যাব কি বিষয়ে কথা বলছি। এবং নোটের দিকে তাকানো মাঝে মাঝে স্পিকিং এর সময় সেটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন কোনো কোয়েশ্চেন যদি দেওয়া হয় সেটির উপর ভিত্তি করে আমরা কিছু নোট করব। আমরা যদি একটু এক্সাম্পল দেখি, দেখুন এইখানে কোয়েশ্চেনটি হচ্ছে হোয়াট আই ইউজ ইট ফর, যেমন এন্টারটেইনমেন্ট, ওয়াচ মুভিজ, লিসেন টু মিউজিক। তারপর হাউ লং হ্যাভ আই ইউজড ইট, এই কোয়েশ্চেনের উপর ভিত্তি করে আমরা যে নোটটি করেছি 1 year, 1 to upgrade, দ্যাট মিনস 1 year বা 1 to upgrade এই দুটি ওয়ার্ড ব্যবহার করে আমরা পরবর্তীতে লং একটি অ্যান্সার দেব। এবং এই ছোট নোটগুলোর দিকে মাঝে মাঝে তাকিয়ে যখন স্পিকিং করব তখন কিন্তু আমরা মনে করতে পারবো কি কি নিয়ে কথা বলতে হবে এবং আমরা ভুলবো না, এবং আমাদের স্পিকিং পার্ট 2 অ্যান্সারটি লং অ্যান্সার হবে এবং আমরা ভালো একটি ব্যান্ড স্কোর পাবো। স্পিকিং পার্ট 2তে আমরা যখন মেইন পয়েন্টস নিয়ে আলোচনা করব, সেই মেইন পয়েন্টসে কিন্তু আমরা যখন অ্যান্সার দিব তখন কিছু ফ্রেজ ব্যবহার করব অ্যান্সার দেওয়ার সময়, যাতে করে আমরা স্পিকারের সামনে একজন ভালো বক্তা হিসেবে আমাদেরকে উপস্থাপন করতে পারি এবং এক্সামিনার যাতে বুঝতে পারে আমরা একজন ভালো স্পিকার, এবং তাতে করে আমাদের ব্যান্ড স্কোরটা কিন্তু ভালো আসবে। এবং ফ্রেজ ছাড়া যদি আমরা মেইন পয়েন্টস গুলো উল্লেখ করি তাহলে কিন্তু জিনিসটি অনেকটা খাপছাড়া হয়ে যাবে এবং অ্যান্সারটা গোছানো হবে না। সেই জন্যই কিন্তু আমরা মেইন পয়েন্টসে অ্যান্সার দেওয়ার সময় ফ্রেজ গুলো ব্যবহার করব। আমরা যদি দেখি কি ধরনের ফ্রেজ গুলো ব্যবহার করতে হবে, এইখানে দেখুন উইথ রিগার্ডস টু দিস আই উড সে অথবা অ্যাজ ফর দিস আই উড সে। আমরা যদি এক্সাম্পল দুটি দেখি কিভাবে আমাদের অ্যান্সারে অ্যাপ্লাই করব, অ্যাজ ফর হোয়াট আই ইউজ ইট ফর, আই উড say it useful virtually all aspects of my life including studying and entertainment। এবং আরেকটি এক্সাম্পলে যদি আমরা দেখি with regards to how long I have used it, well I had my old laptop for over 5 years but I finally decided to upgrade and bought my current one a year ago। এই ধরনের ফ্রেজগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনার স্পিকিং পার্ট 2তে, যাতে করে আপনি একটি ভালো ব্যান্ড স্কোর পান। এবং রেগুলার স্পিকিং প্র্যাকটিস করার সময় এই ধরনের ফ্রেজগুলো ব্যবহার করবেন। আপনি যদি মনে করেন যে শুধুমাত্র এক্সামের দিন গিয়ে এই ফ্রেজগুলো ব্যবহার করবেন আর এখন ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ওই এক্সামের দিনেও কিন্তু আপনি এই ধরনের ফ্রেজ ব্যবহার করতে পারবেন না, কারণ স্পিকিংটা হচ্ছে অভ্যাসের জিনিস। আপনি যদি প্রত্যেকদিন আপনার স্পিকিং এ এই ধরনের ফ্রেজ ব্যবহার করতে থাকেন একটা দুটা করে, তাহলে কিন্তু আপনি আপনার ফাইনাল এক্সামে ব্যবহার করতে পারবেন। এটি কিন্তু হঠাৎ করে আসে না বা হঠাৎ
করে আপনি এক্সাম্পল দিয়ে কথা বলতে পারবেন না। এভরিডে আপনার প্র্যাকটিসের সময় এই ফ্রেজগুলো অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনি আপনার রিয়েল এক্সামে ভালো একটি ব্যান্ড স্কোর পাবেন এই ধরনের ফ্রেজগুলো ব্যবহার করার কারণে। এত সব বলার পরে যদি আপনার স্পিকিং পার্ট 2তে 2 মিনিট কথা বলতে না পারেন বা 2 মিনিটের কম সময় হয়, তাহলে কিন্তু আপনি এই 3 নম্বর যে পয়েন্টটি আছে সেটি অ্যাপ্লাই করতে পারেন, এবং এই 3 নম্বর পয়েন্টটি অ্যাপ্লাই করে আপনি যখন কথা বলবেন তখন আপনার অ্যান্সারটা অনেক বড় হবে স্পিকিং পার্ট 2তে, এবং আপনি অনায়াসেই 2 মিনিটের উপর কথা বলতে পারবেন। কিন্তু এখানেও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি যখন এই 3 নম্বর পয়েন্টটি অ্যাপ্লাই করবেন আপনার অ্যান্সারে, তখন কিন্তু অবশ্যই ফ্রেজ ব্যবহার করবেন, এবং ফ্রেজগুলো ব্যবহার করলে হয় কি, এক্সামিনার বুঝবে যে আপনি একজন ভালো স্পিকার এবং তিনি ভালো একটি ব্যান্ড স্কোর দিবেন। সো আমরা যদি দেখি ফ্রেজগুলো কিভাবে ব্যবহার করতে হবে আমাদের অ্যান্সারে, দেখুন এখানে আমরা দুটি ফ্রেজ উল্লেখ করেছি। ওভারঅল আই ফিল, এইটা বলে আপনি আপনার অ্যান্সারটা দিবেন, অথবা ইন দ্য ফিউচার আই থিঙ্ক আই উইল বলে আপনি আপনার অ্যান্সারটা শুরু করবেন। সো আমরা যদি এক্সাম্পলটা দেখি, ওভারঅল আই ফিল আই অ্যাম এ bit emotionally attached to this laptop as it became part of my life. So এইভাবে আপনি ফ্রেজ ব্যবহার করে আপনার অ্যান্সারটা দিলে কি হবে, আপনি প্রথমত অ্যান্সারটা একটু লম্বা হবে এবং শুনতে ভালো লাগবে এক্সামিনারের সামনে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সাইন আউট করছি।